নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব মঞ্জিল সেনের লেখা প্রাচীর প্রহরী। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। পূব দিকের সীমানা পাঁচিলের তলায় কয়েকটা কঙ্কাল পাওয়া গেছে, মিস্টার শর্মা বললেন। আশ্চর্য কাণ্ড, এই ধ্বংসস্তূপের মধ্যে ওই পাঁচিলটাই শুধু খাড়া আছে। শোনেননি? মিস্টার কাপুর এক মুখ সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন। আগে এমন একটা বিশ্বাস ছিল যে মৃত মানুষের দেহ মাটির তলায় পুঁতে তার ওপর ভিত করলে সে বাড়ি সহজে ভেঙে পড়ে না। বোগাস! মিস্টার সিন্ধি গরম কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন। এই বিংশ শতাব্দীতে এসব কেউ বিশ্বাস করে নাকি? আমি কিন্তু শুনেছি, মিস্টার যোশী মাথা দোলাতে দোলাতে বললেন। মৃতের প্রেতাত্মা নাকি ধ্বংসের হাত থেকে ইমারত রক্ষা করে। বড় বড় প্রাসাদ কিংবা সেতু তৈরি করার আগে মাত্র 100-150 বছর আগেও মানুষ খুন করা হতো, তাদের সমাধির ওপর গড়ে উঠত সুরম্য প্রসাদ। অত পেছনে যাওয়ার দরকার নেই, মিস্টার দাশগুপ্ত মৃদু হেসে বললেন। আমার জীবনেই এমন একটা ব্যাপার ঘটেছিল যার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। সবাই মিস্টার দাশগুপ্তর কাহিনী শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। নির্জন প্রান্তরে তাঁবু খাটিয়ে ওরা অস্থায়ী আস্তানা গেড়েছে। সবাই ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মী। এই জায়গাটা ইতিহাস প্রসিদ্ধ। গভীর জঙ্গলে অনেকখানি জায়গা জুড়ে বিরাট একটা ধ্বংসস্তূপ। তাই মাটি খোঁড়াখুড়ি চলছে, আর সেই সূত্রেই পাওয়া গেছে কয়েকটা কঙ্কাল। এখানে ওখানে আগুন জ্বলছে, ঠান্ডা পড়েছে, তাই আগুনের পাশে ভিড় করেছে কুলি মজুরের দল। হরিণের মাংস রান্নার গন্ধ ভেসে আসছে। পুরু অথচ নরম আর গরম রুটির সঙ্গে মাংস এই ঠান্ডায় ভালোই লাগবে। তখন আমি সরকারি চাকরিতে ঢুকিনি, মিস্টার দাশগুপ্ত তার কাহিনী শুরু করলে। সদ্য কলেজ থেকে বেরিয়ে একটা আর্কিটেকচারাল কনসার্নে ঢুকেছি। কোম্পানি একটা কাজে পাঞ্জাবে এক জায়গায় যাবার নির্দেশ দিল আমাকে। কাজটা আর কিছুই নয়, ওখানে এক প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসস্তূপ দেখে একটা নকশা বানাতে হবে আমাকে। প্রাচীনকালের অনেক ঐতিহাসিক ও ঐতিহাসিক বাড়ির কারুকার্য কিংবা পুরনো স্থাপত্যের বর্তমান স্থাপত্য শিল্পে আমার আমদানি করেছি, একথা আপনারা সবাই জানেন। যথাসময়ে আমি সেখানে গিয়ে হাজির হলাম। জায়গাটা আধা গ্রাম আধা শহর। ধ্বংসস্তূপটা দেখে কিন্তু আমি অবাকই হলাম। শুনেছিলাম ওটার বয়স 250 বছরেরও বেশি, কিন্তু ভেঙে পড়লেও কিছু দেওয়াল আর খিলান তখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়িটা হয়তো এক সময় চারপাশে উঁচু পাঁচিলে ঘেরা ছিল। এখন শুধু পেছন দিকের পাঁচিলটা জরাজীর্ণ অবস্থায় কোনো মতে খাড়া রয়েছে। পাঁচিলের পাশ দিয়েই চলে গেছে একটা নদী। ভাঙা ইট পাথরের স্তূপের ভেতরে মাঝে মাঝে কিছু জায়গা সমান। আর যা চোখে পড়ে তা হলো আধখানা সিঁড়ি। এখানে ওখানে পাথরের দেওয়াল, ভাঙা কার্নিশ, মুখ থুবড়ে পড়া ছাদ, আরো অনেক কিছু। বেশ অনেকটা জায়গা নিয়ে বাড়িটা। ভগ্নস্তূপের চারপাশে ঘাস বনে ভরা জমি। আমার স্কেচ করতে কোনো অসুবিধা হচ্ছিল না, বরং বেশ আনন্দই পাচ্ছিলাম। আমার ভাগ্য ভালো, এক গৃহস্থ পরিবারের একটা ঘর ভাড়া পেয়েছিলাম। পরিবারের কর্তা একজন শিখ ভদ্রলোক। বহুদিন কলকাতায় ছিলেন, তাই অনেক বেশি আদর যত্ন করেছিলেন। আমার কাজেও তার খুব আগ্রহ লক্ষ্য করে আমি খুশি হয়েছিলাম। প্রত্যেক দিন সন্ধ্যার কিছু আগেই মিস্টার সিং এই ভগ্নস্তূপের কাছে এসে আমাকে ডাক দিতেন। তারপর গল্প করতে করতে আমার বাড়ির দিকে হাঁটা দিতাম। ভগ্নস্তূপটা ছিল লোকালয়ের থেকে একটু দূরে। মিস্টার সিং এর বাড়ির থেকে হাঁটা পথ প্রায় 15-20 মিনিট। ফেরার পথে প্রাচীন বাড়িটার স্থাপত্য শিল্প সম্বন্ধে আমি তাকে বলতাম। তিনি চুপ করে আমার কথা শুনতেন, উচ্ছ্বাসের বাধা দিতেন না। মিস্টার সিং যে রোজ বিকেলে আমার কাছে এসে হাজির হতেন এবং ফেরার পথে আমাকে সঙ্গ দিতেন, তার জন্য তখন তার প্রতি আমার মনের ভাব প্রসন্ন হলেও পরে বুঝেছিলাম কেন তিনি সন্ধেবেলা ওখানে একা আমাকে থাকতে দিতেন না।
আমি যেদিন ওখান থেকে চলে আসব তার আগের রাতে আমি ঠিক করলাম শেষবারের মতো ভগ্নস্তূপের কাছে যাব। কারণ অবশ্য ছিল, আমার নকশা শেষ, শুধু তোরণটার কাঠামোর কিছু খুঁটিনাটি কাজ বাকি। ভাবলাম চাঁদনি রাত, তেমন অসুবিধা হবে না, খাওয়া দাওয়া সেরে ওখানে গিয়ে কাজটা সেরে ফেলবো। কতক্ষণ আর লাগবে? বড় জোর ৮ ঘন্টা ৪৫ মিনিট। চাঁদনি রাত এইসব প্রাচীন ধ্বংসাবশেষেরই অন্য এক রূপ দেয়, সেটাও আমার কাছে কম লোভনীয় নয়। রাতের খাওয়া সেরে মিস্টার সিংকে আমি আমার উদ্দেশ্য জানালাম। তিনি কিন্তু আমার কথা শুনে যেন আটকে উঠলেন, বললেন, কি সর্বনাশ, আপনি এই রাত্রিরে ওখানে যাবেন? কেন, রাত্রির তো কি হয়েছে? আমি বেশ অবাক হয়ে জবাব দিলাম, ওখানে তো আর বাঘ ভাল্লুকের ভয় নেই। সন্ধ্যার পর আপনার ওখানে যাওয়া চলতে পারে না। বেশ একটু উঁচু গলায় তিনি বললেন, পাগল ছাড়া কেউ অমন কাজ করবে না। কেন? আমি অনেকটা বিমূঢ়ের মতো প্রশ্ন করলাম। ভদ্রলোকের আচরণে আমি যেন হতবাক হয়ে গেছি। কারণ আপনি আর ফিরে আসতে পারবেন না, নদীর ধারের দেওয়ালটা আপনাকে আটকে দেবে। আমি তার মুখের দিকে স্তম্ভিতের মতো তাকালাম। দেওয়ালটা আমায় আটকে দেবে? হ্যাঁ তাই, দৃঢ় কণ্ঠে বলে ওঠেন দীর্ঘদেহী বৃদ্ধ মিস্টার সিং। রোজ সন্ধ্যের আগে আমি কি এমনি এমনি আপনার ওখানে যেতাম বলে আপনি মনে করছেন? যাতে আপনি সন্ধ্যের পর ওখানে না থাকেন তাই যেতাম। আপনি এখানে বিদেশি, আমাদের অতিথি, আপনার ভালো মন্দ দেখা আমার উচিত মনে করেই আমি ওই কাজ করছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সিং। আমি একটু ধাতস্থ হয়ে বললাম, দয়া করে আমার ব্যাপারটা খুলে বলবেন। প্রীতম সিং আর তার ছেলেদের প্রেতাত্মা ওখানে ঘুরে বেড়ায়। তারপরেই মিস্টার সিং আমাকে এক অবিশ্বাস্য কাহিনী শোনালেন। অতীতে ওই অঞ্চলে দুটি বর্ধিষ্ণু পরিবারে বাস করত, প্রীতম সিং আর তার জ্ঞাতি ভাই মাখন সিং। জ্ঞাতি হলে কি হবে, দুই পরিবারের মধ্যে অনেক দিন ধরেই মনোমালিন্য চলছে। শেষ পর্যন্ত একটি চূড়ান্ত পরিণতি নিল তাদের বিরোধ। বিরোধটা বেঁধেছিল এখন যেখানে ভগ্নস্তূপ সেই জমি নিয়ে। মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে এক রাতে দু দলের মধ্যে সংঘর্ষ হলো। প্রীতম সিং আর তার দুই ছেলে মারা গেল সেই সংঘর্ষে। মাখন সিং তাদের মৃতদেহ ওই জমিতেই পুঁতে তার ওপর বাড়ি তৈরি শুরু করলো। বিরাট বাড়ি, ভারতবর্ষের নানা জায়গা থেকে মাল মশলা আর কারিগর জোগাড় করে চমৎকার একটা ইমারত গড়ে তুলল মাখন সিং। প্রীতম সিং আর তার ছেলেদের যেখানে সমাধিস্থ করা হয়েছিল তার ওপরেই শোনা যায় নদীর দিকের পাঁচিলটা উঠেছিল। ইমারত ভেঙে পড়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন পেছন দিকের পাঁচিলটা এখনো দাঁড়িয়ে আছে। অন্য 3 দিকের পাঁচিলের চিহ্ন নেই, শুধু ওটাই কালের সঙ্গে লড়াই করে টিকে আছে। শোনা যায় প্রীতম সিং আর তার 2 ছেলের প্রেতাত্মা রক্ষা করে চলেছে ওই পাঁচিলকে। আপনার কথা নয় মানলাম, আমি এবার একটু ঠাট্টা করে বললাম, কিন্তু রাতে ওখানে গেলে বিপদ আছে বলছেন কেন? প্রেতাত্মারা যদি পাঁচিলটাকেই রক্ষা করে, তবে ওটা যে আমার ওপর ভেঙে পড়বে এমন সম্ভাবনা নিশ্চয়ই নেই। আপনি ঠাট্টা করছেন? মিস্টার সিং এর 2 চোখ যেন জ্বলে উঠল। আমার কাছে শুনুন, রাত্রিরে যারা ওখানে গেছে তাদের কেউ ফিরে আসেনি। প্রীতম সিং আর তার ছেলেদের প্রেতাত্মা শুধু পাঁচিলটা রক্ষা করছে না, সুযোগ মতো অন্যদেরও ওই দায়িত্বের অংশীদার করে নিচ্ছে। অর্থাৎ রাত্রিরে যারা ওখানে যায় তারা ওখানেই থাকতে বাধ্য হয়। আমার গলায় ব্যঙ্গের সুর ছিল। মিস্টার সিং এর দীর্ঘ শরীর যেন হঠাৎ শক্ত হয়ে উঠল। তিনি বললেন, আমার বাপ ঠাকুরদা ঘটনা জানতেন। আমার বাবার মুখেই আমি দুজনের কথা শুনেছি যারা ওখান থেকে ফেরেনি। তাদের মধ্যে একজন ছিল রাখাল, হারানো গরুর খোঁজে ওখানে গিয়েছিল। দ্বিতীয় জন এসেছিল আপনাদেরই মুলুক থেকে। আপনার মতোই সে ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল। ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। মিস্টার সিং এরপর আমার সঙ্গে এ নিয়ে তর্ক করলেন না, নিজের কাজে চলে গেলেন। তবে তার কথা আমি অবিশ্বাস করছি, তার জন্য তিনি মনে মনে আহত হয়েছেন তা বুঝতে আমার বাকি রইল না।
সত্যি কথা বলতে কি, আমি তার গল্পের এক বর্ণও বিশ্বাস করিনি। তবু ওখানে যাবার আগে আমার মনে মুহূর্তের দ্বিধা এলো, কিন্তু শেষ পর্যন্ত যাওয়াটা ঠিকই করলাম। বিশেষ করে তোরণটার নকশা আমার অসম্পূর্ণ রয়ে গেছে, ওটা সম্পূর্ণ না করে ফেরা আমার উচিত নয়। পকেট টর্চ আর জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে কি, আমার গায়ে একটু ছমছমই করছিল। হয়তো মিস্টার সিং ওই কাহিনী না শোনালে আমার মনে কোনো প্রতিক্রিয়া হতো না। নির্জন পথ দিয়ে যেতে যেতে সামান্য শব্দে আমি চমকে উঠছিলাম। ভগ্নস্তূপের যখন খানিকটা দূরে, তখন আমি থমকে দাঁড়ালাম। একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু মিস্টার সিং এর মুখে যে হাসি ফুটে উঠবে তা মনে করে সাহসে বুক বাঁধলাম। আমি শুধু তোরণটার কাছেই যাব না, নদীর ধারে পাঁচিলটার কাছে গিয়ে প্রীতম সিংদের প্রেতাত্মাকে বিদায় জানিয়ে আসব। মনে সাহস ফিরে আসায় আমি এগিয়ে গেলাম। ফুটফুটে চাঁদের আলোয় ভগ্নস্তূপটা প্রেতের মতো দেখাচ্ছে। টর্চের আলোয় আমি কাগজে চটপট টান শুরু করলাম। আমি যতক্ষণ ভেবেছিলাম তার অনেক কম সময়ের মধ্যেই আমার কাজ হয়ে গেল। ততক্ষণে আমার ভয়ে একেবারে কেটে গেছে। উঠে দাঁড়িয়ে টর্চ জ্বালিয়ে আমি তোরণের ভেতর দিয়ে এগিয়ে চললাম। আমার লক্ষ্য অক্ষত ওই পাঁচিলটা। বুঝতেই পারছেন, পাঁচিলের কাছে পৌঁছতে আমাকে স্তূপীকৃত জঞ্জালের ওপর দিয়ে যেতে হচ্ছিল। পাঁচিলের সামনে দাঁড়িয়ে আমি ওটার ওপর টর্চ ফেললাম, আর তক্ষুনি আমার 5 ব্যাটারির টর্চটা নিভে গেল। ভয় পাইনি এ কথা বললে মিথ্যে বলা হবে। আমি প্রায় সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে তোরণ লক্ষ্য করে ছুটব ভাবলাম, কিন্তু যেমন করেই হোক ভয়কে জয় করলাম। একটা পাঁচিলের ভয় পালিয়ে যাব, একথা ভাবতেই মনে সাহস ফিরে এলো। চাঁদের আলো থাকলেও একটু একটু করে কুয়াশা জমতে শুরু করেছিল, তবু খুব ভালো দেখতে পাচ্ছিলাম না। দৌড়াতে গেলে ইতস্ত ছড়ানো ইট পাথরে ঠক্কর খেয়ে পড়ে যাবার সম্ভাবনা 16 আনাই। শুধু তো ছড়ানোই নয়, ছোট ছোট স্তূপ হয়ে আছে সর্বত্র। পড়ে গেলে পা মুচকে সারা রাত ওখানে পড়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেটা মোটেই সুখকর কল্পনা নয়। টর্চটা কয়েকবার ঝাঁকিয়ে হাতের তালুতে আস্তে আস্তে আঘাত করে আমি চেষ্টা করলাম ওটা চালাতে। হয়তো কোনো যান্ত্রিক গোলযোগে ওটা নিভে গেছে, কিংবা ঠিক কন্ট্যাক্ট পাচ্ছে না। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও টর্চটা জ্বলল না। অথচ মাত্র কদিন আগেই আমি নতুন ব্যাটারি ভরেছি। একটা বিরক্তিসূচক শব্দ করে আমি টর্চটা ওভারকোটের পকেটে পুরলাম। আমাকে এখন হামাগুড়ি দিয়ে তোরণের কাছে যেতে হবে, না হলে হোঁচট খেয়ে পড়ে যাব। হঠাৎ মনে পড়ল আমার পকেটে একটা দেশলাই আছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে জায়গাটা কিন্তু বেশ অন্ধকার, উঁচু পাঁচিলের ছায়ায় অন্ধকার। আমি সাবধানে দেশলাই বের করে একটা কাঠি ঘষলাম, কিন্তু আগুন জ্বলল না। কাঠির যেদিকে বারুদ থাকে তার উল্টো দিকে ঘষেছি মনে করে আমি একবার আঙুল দিয়ে বারুদটা অনুভব করে ঠিক মতো কাঠিটা ধরলাম, কিন্তু এবারও জ্বলল না দেশলাই কাঠিটা। আমার বুক দমে গেল। খুব আশা করেছিলাম দেশলাইয়ের আগুনের আলোতেই পথ করে আমি এগিয়ে যাব, কিন্তু এ কি ফ্যাসাতে পড়লাম। এটা বর্ষাকাল নয়, শীতের শুরু, সুতরাং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য দেশলাইয়ের ছাতা পড়ার কোনো সম্ভাবনা নেই। আবার চেষ্টা করলাম, কিন্তু বৃথা সেই চেষ্টা। এবার আমার হাত কাঁপতে লাগলো। পাগলের মতো একটার পর একটা কাঠি আমি দেশলাইয়ের বাঁশকে খুঁজতে লাগলাম, আর হতাশায় ছুঁড়ে দিতে লাগলাম সামনের দিকে। শেষ কাঠিটা হাতে নিয়ে আমি মনে মনে ভগবানকে ডাকলাম। তারপর খুব সাবধানে ঘষলাম কাঠির বারুদটার দিকে। ফ্যাস করে একটা শব্দ হলো, কিন্তু আগুন জ্বলল না। দেশলাইটা আমার হাত থেকে পড়ে গেল। চারিদিক শান্ত, টু শব্দটিও নেই। একটা অস্বাভাবিক ভুতুড়ে নিস্তব্ধতা। আমি স্পষ্ট অনুভব করলাম আমার বুকের ভেতর ধুকধুকুনি ক্রমেই বেড়ে চলেছে। আমি ঘামতে শুরু করেছি। মিস্টার দাশগুপ্ত একটু থামলেন। হিম পড়তে শুরু করেছে, কিন্তু তাঁবুর মধ্যে একটা বড় লোহার চুল্লিতে আগুন গনগন করছে বলে বেশ গরম হয়ে উঠেছে ভেতরটা।
আরামদায়ক পরিবেশ। গরম কফি এলো। পেয়ালায় চুমুক দিয়ে সবার দিকে মুখ করে চোখ বুঝলেন মিস্টার দাশগুপ্ত। উৎকণ্ঠ প্রত্যাশায় ভরা কয়েক ছড়া চোখ। মৃদু হেসে পেয়ালাটা নামিয়ে রাখলেন তিনি। একটা কথা আপনারা বিশ্বাস করুন, তিনি আবার শুরু করলেন। ওই অবস্থার মধ্যেও তখনও আমি নার্ভ হারাইনি। আমি হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলাম। তরুণের কাছে যে পৌঁছাতে পারবো সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। এবড়ো খেবড়ো জঙ্গলের ওপর দিয়ে আমি চলেছি। বেশ অনেকটা যাবার পর ভাবলাম পাঁচিল থেকে দূরে তরুণের কাছাকাছি হয়তো এসে পড়েছি। মুখ তুলে তাকিয়েই আমি চমকে উঠলাম। আমার সামনে বাধার মতো দাঁড়িয়ে আছে পাঁচিলটা। সঙ্গে সঙ্গে আমি পিছন ফিরে উল্টো দিকে হামা দিতে লাগলাম। খানিক পরে অনুভব করলাম যেন একটু ফাঁকা জায়গায় এসে পড়েছি। তার মানে পাঁচিল থেকে সরে এসেছি। ইট পাথরের জঙ্গল পেরিয়ে পৌঁছে গেছি তরুণের কাছাকাছি। মনে মনে হাঁপ ছেড়ে মুখ তুললাম আমি, কিন্তু এ কি, পাঁচিলটা এখানেও আমার পথ আঁকলে দাঁড়িয়ে আছে। এতক্ষণে আমার মনের বাঁধ ভেঙে খান খান হয়ে গেল। একটা ভয়ানক আতঙ্ক আমাকে যেন গ্রাস করতে চাইছে। উঠে দাঁড়িয়ে দৌড়াতে গেলে শক্ত ইট পাথরে হোঁচট খেয়ে পড়ে যাব। অবচেতন মনের এই আশঙ্কাটাই হয়তো এই কাজ থেকে নিবৃত করলো আমাকে। আমি তারা খাওয়া জন্তুর মতো এদিক ওদিক হামা দিয়ে এগোতে লাগলাম। লক্ষ্য ওই পাঁচিল থেকে দূরে সরে থাকা, কিন্তু প্রত্যেকবারই আমার এগোবার চেষ্টা বাধা পেতে লাগলো ওই পাঁচিলে। একটা পাঁচিলই যেন চারটে হয়ে আমাকে ঘিরে ধরেছে। আমার বেরোবার পথ নেই। সারা জীবন পাঁচিলে বন্দি হয়ে শুকিয়ে মরতে হবে আমাকে। সে যে কি ভয়াবহ মনের অবস্থা তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। কতক্ষণ এভাবে কেটেছিল তা জানি না। সময়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। প্রত্যেকবার পাঁচিলে বাধা পেয়ে হতাশায় মন ভেঙে পড়েছিল। তারপর আবার নতুন উৎসাহে উল্টো দিকে হামা দিয়ে পালাতে চাইলাম, কিন্তু ওটা যেন আমাকে পালাতে দেবে না বলেই আমার সামনে বাধা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। মিস্টার দাশগুপ্ত একটানা কথা বলার পর বোধহয় একটু দম নেবার জন্য থামলেন। একটা উৎকট নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। কফি কখন জুড়িয়ে ঠান্ডা হয়ে গেছে। এক ঝলক ঠান্ডা হাওয়া তাঁবুর ভেতর ঢুকে আগুনে গরম পরিবেশকে বিপর্যস্ত করে দিতে চাইল। তারপর এক সময় সব আশা ছেড়ে একটা উঁচু পাথরের ওপর আমি বসে পড়লাম। মিস্টার দাশগুপ্ত আবার তার কাহিনী শুরু করলেন। সারা রাত চেষ্টা করলেও ওখান থেকে আমি বেরোতে পারবো না এটা উপলব্ধি হবার পর আশ্চর্য একটা শান্ত ভাব এলো আমার মনে। পরের ঘটনার জন্য মনকে শক্ত করলাম আমি। হঠাৎ ভাঙা ইট পাথরে কেমন যেন একটা শক্ত, প্রীতম সিং আর অন্যদের প্রেতাত্মারা কি আমার দিকে এগিয়ে আসছে? আমাকেও কি সঙ্গী হয়ে পাহারা দিতে হবে এই পাঁচিলকে যুগ যুগ ধরে? মনে মনে ভগবানের নাম নেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না আমার। তারপরে হঠাৎ এক ঝলক আলো এসে পড়ল আমার মুখে। দু চোখ মুজে ফেললাম। কয়েকজোড়া পায়ের শব্দ এগিয়ে আসছে আমার দিকে। চোখ খোলার সাহস হলো না। না জানি কি বিভৎস দৃশ্য দেখতে পাবো। আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মনে হলো যেন কারা চাপা গলায় কথা বলছে। তারপর অনুভব করলাম মাটি ছাড়া হয়ে আমি উপরে উঠছি। পাঁজা কলা করে কেউ যেন আমাকে তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। ঘরের ভেতর এক ঝলক রোদের আলো, আর আমার বিছানার পাশে চেয়ারে বসে মিস্টার সিং ঢুলছেন। আমি নড়ে চড়ে উঠতেই তিনি তড়াক করে চেয়ার ছেড়ে আমার দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করলেন, তবিয়ত ঠিক লাগছে তো? আমি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। আস্তে আস্তে আমার মাথার ভেতরটা পরিষ্কার হয়ে যেতে লাগলো। সমস্ত ব্যাপারটা স্বচ্ছ হয়ে উঠছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, মৃদু কণ্ঠে বললাম আমি। দেওয়ালটা চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছিল। আমি মরবার জন্য তৈরি হয়েছিলাম। ওটা কিছুতেই বেরোতে দিচ্ছিল না আমাকে। ভগবানকে ধন্যবাদ, ওটার হাত থেকে আপনাকে বাঁচাতে পেরেছি। আমার একার ওখানে যাবার সাহস ছিল না, তাই ডাকদার সাহাব আর 4 জন লোক নিয়ে আমরা ওখানে গেছিলাম।
লণ্ঠন আর টর্চ ছিল আমাদের হাতে। ডক্টর বেদি এলেন একটু পরে, মাঝবয়সী ভদ্রলোক, বেশ হাসি খুশি মনে হলো। ইয়াং ম্যান, আপনি তবে ভূতে বিশ্বাস করেন না? হাসি মুখে তিনি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন। আমার নাড়ি পরীক্ষা করে তিনি আবার বললেন, রাতের এই অভিজ্ঞতার পর পালস বিট খারাপ নয়। হ্যাঁ, যা বলছিলাম, আপনি ভূতে বিশ্বাস করেন না, আমিও বোধহয় করি না, তবে রাতে একা ওখানে আমি যেতাম কিনা সন্দেহ। তার চোখ দুটো যেন হাসছে, আমিও হাসলাম। কত রাতের নিদারুণ অভিজ্ঞতার পর দিনের আলো আর ডাক্তার সাহেবের খোলা মন আমার শরীরে যেন শক্তি জোগালো। এবার বলুন তো, তিনি আমার বিছানার পাশে বসে পড়ে বললেন, কি ঘটেছিল? আমরা আপনাকে ওখান থেকে যখন নিয়ে আসছিলাম, আপনি শিশুর মতো কাঁদছিলেন। তাই নাকি? আমি লজ্জা পেয়ে বললাম, আসলে না, আমার কিছু মনে পড়ছে না। লজ্জা পাওয়ার কিছু নেই, ডাক্তার সাহেব আমাকে উৎসাহ দিয়ে বললেন। আপনার মনে যে ভয় জমেছিল তা ভেসে যেতে সাহায্য করেছে ওটা। কিন্তু হয়েছিলটা কি? আমি থেমে থেমে আদ্যপান্ত তাকে খুলে বললাম। টর্চ আর দেশলাই যে জ্বলেনি তা বলতেও ভুললাম না। আমার কথা শেষ হবার পর তিনি বললেন, আমার মনে হয় ভয় পেয়ে আপনি বিবেচনা হারিয়ে ফেলেছিলেন, তাই একই জায়গায় গোল গোল হয়ে ঘুরছিলেন। অন্ধকার ঘরে হঠাৎ ঘুম ভেঙে গেলে হাতড়ে হাতড়ে দরজা খুঁজে পাচ্ছেন না, এমন তো ঘটনা বিরল নয়। কিন্তু আবার টর্চ, আমার দেশলাই? আমি প্রতিবাদ করে উঠলাম। দেখি টর্চটা। তিনি বললেন, আমার ওভারকোটের পকেটে আছে ওটা। কুড়িয়ে ভর দিয়ে উঠে বললাম। তিনি দেওয়ালে ঝোলানো আমার ওভারকোটের দিকে এগিয়ে গেলেন। টর্চটা বার করে বোতাম টিপতেই চলে উঠল। কয়েকবার টর্চটা চালালেন আর নেভালেন ডক্টর সাহেব, তারপর বললেন, এটা থেকে কিছু প্রমাণ হয় না। একদিন আমার মোটর গাড়ির হর্ন বাজছিল না, দোকানে নিয়ে যাবো ভাবছি, কিন্তু তার দরকার হয়নি। পরে আবার বাজতে শুরু করেছিল। যান্ত্রিক গোলযোগ, আপনাদেরই আবার ঠিক হয়ে গেছিল। টর্চটা রেখে দিয়ে তিনি আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, আমি সমস্ত ঘটনার সম্ভাব্য একটা ব্যাখ্যা করতে চাইছি, কিন্তু বিশ্বাস করুন, শুধু রাতেই নয়, দিনের আলোতে ওখানে যাওয়ার প্রলোভন আমার হবে না।